কৃষি দিবানিশি। আজকাল শহর ছাড়লেই মাঠ ভর্তি কৃষি দেখা মেলে। সব অঞ্চলে এসছে পরিবর্তন, এসছে অভূতপূর্ব সমৃদ্ধি। যে কোনো ভৌগোলিক পরিস্থিতি, যে কোনো মাটি আজ কৃষির জন্য দারুণ উপযোগী করে তুলেছেন উদ্যোগী কৃষক। চাঁপাইনবাবগঞ্জের মতো বরেন্দ্র এলাকাও পুরোপুরি বদলে গেছে। গত কয়েক বছরে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু সাফল্যের গল্প আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। দেখেছেন বিশাল বিস্তীর্ণ এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির মাছ চাষের সাফল্য। এটি চাঁপাইনবাবগঞ্জ সদরের হাড়দিঘি দক্ষিণ শহর। এখানেও কয়েক বছর আগে জমি ছিল এক ফসলি, এখন তা একেবারে বদলে গেছে। মাঠে মাঠে উচ্চমূল্যের ফল ফসলের বাগান। এই সমন্বিত কৃষি খামারটির উদ্যোক্তা মঞ্জুরে আলম মানিক ও তার কয়েকজন বন্ধু। মঞ্জুর আলম মানিক ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে উচ্চপদস্থ চাকরি ছেড়ে কৃষিকে বেছে নিয়েছেন। আমরা বেসিক্যালি আমার যখন বড় ছেলে আর কি, ওর হচ্ছে 10 বছর বয়স, আমরা তো ঢাকায় থাকতাম, লেখাপড়া চাকরি, তো তখন বাচ্চা যখন হয় তখন হচ্ছে ওকে দেশি মুরগির ডিম খাওয়ানো বা ভালো দুধ খাওয়ানো। তো ম্যাক্সিমাম খাবার আসলে আমাদের দেশে হয় কি যে ভেজাল হয়ে গেছিলো আসলে। এখন কিছুটা কমছে, মানুষ সচেতনতা হয়েছে। তো তখন আমার একজন কলিগ ছিলেন, আমরা উদ্যোক্তা পার্টনার দুইজন, তো নিজেরা আলাপ করতাম যে কিছু করা যায় কিনা। মানে ভালো জিনিসটা আমরা পেলাম, আমরা নিজেদেরকে অর্থনৈতিকভাবে একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারলাম, চাকরি থেকেও আর কি যে থাকলো, সাথে আমাদের কিছু মানুষজনের কর্মসংস্থান হলো। এলাকার যে ইকোনমি সেটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন খুবই পোর, মানে এখনও জানি না কোথায় যেতে পারবো। তো ওই সময় দেখাচ্ছে মনে হচ্ছে যে এলাকাও কিছু ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হলো আমাদের মধ্যে, খুব অল্প হলো। মঞ্জুর, এটা কত সালের কথা? এটা হচ্ছে 2009 সালের ঘটনা আর কি। তখন এই করছি এটা করছি করতে করতে 14 সালে আমরা শুরু করি আসলে 2 বিঘা নিয়ে। এই করছি, মানুষজনের হাতে থাকতো, চাকরি করতাম, মাসে 2 বার আসতাম, কখনো 3 বারও আসতাম, শুক্র শনিবার ছুটি থাকতো, যে আবার অফিস করতাম, বাচ্চাদেরকে রেখে আসতাম। এইভাবে করতে করতে জিনিসটা চেষ্টা করছি ভালো করার। আসলে আমাদের পূরণটা হলো মানুষের যারা ভালো জিনিস চাই তাদের পরিবারের জন্য যতটুকু হয়, যে আমরা যতটুকু উৎপাদন করছি এটা সবাই যেন পাই। এতটা পারবো না, কিন্তু আমাদের দেখেও যেন অনেকে আসে। এইভাবেই শুরু করা, পথ চলাটা আমাদের এভাবেই হয় আর কি। 2014 সালে মাত্র 2 বিঘা জমি দিয়ে যাত্রা শুরু করেন। এখন তাদের 110 বিঘার বিশাল এই সমন্বিত কৃষি খামার। এর মধ্যে আছে হচ্ছে পেয়ারা বাগান আছে, লেবু বাগান আছে, ছোট ড্রাগন ফলে বাগান আছে, আম বাগান আছে, কলা বাগান আছে, আর হচ্ছে সবজি আছে আমাদের বিভিন্ন ধরনের। শীতকালীন সবজিটা শেষের পথে এখন এটা আছে। এর বাইরে গরু আছে, দুধ যায়, ছাগল আছে, গাড়ল আছে, দেশি মুরগি আছে, হাঁস আছে অল্প আর কি। সেটা আমাদের খামারেরও চাহিদা পূরণ হয়, কিছু কাস্টমারের চাহিদা পূরণ করতে পারি। এখানে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে অনলাইনে পৌঁছে দেওয়া হয়। বহুমুখী কৃষি খামারটিকে সাজানো হয়েছে বিপণন চিন্তা মাথায় রেখে। ভোক্তার কাছে খাঁটি পণ্য পৌঁছানো তাদের মূল লক্ষ্য। একটা পরিবারে যা লাগে আসলে দৈনন্দিন, দেখা যায় সবজি লাগে, ডিম লাগে, মাছ লাগে, মাংসরও যোগান লাগে, মুরগি, ফল লাগে। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি এটা যেন সবার কাছে না হোক, যাদের রিকোয়ারমেন্টস আছে তাদের কাছে যেন পুরোটাই, তাদেরকে যেন অন্য জায়গায় নক করতে না হয়। এবং এটা নিরাপদ, যেহেতু ওনারাও কমফোর্ট ফিল করেন যে একটা জায়গা থেকে হচ্ছে যে আমরা অনেকটা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। যতটা না প্রোডাকশন আমাদের হয়েছে তার থেকে কিন্তু মানুষের আস্থা অনেক বেশি হয়েছে। এরকম নিয়মিত ক্রেতা পান, রেগুলার কাস্টমার তৈরি হয়েছে। এটা শুধু লোকালি না, আসলে আমরা এইটা 100+ একেবারে রেগুলার কাস্টমার। আমরা ঢাকাতেও কিন্তু দিতে পারি। ঢাকাতে অনেক ফ্রেন্ড আছে আমার, বা কলিগ আছে, বা পরিচিত আছে, যাদের বাড়ির পুরো জিনিসটা, যেমন মাছ, 1 মাসে যে মাছটা লাগে সেটা পুরোটাই আমাদের থেকে নেয়, দুধটা আমাদের এখান থেকে নেই। আমাদের একটু খাটনি হয়, ফ্রিজ আপ করতে হয়, গাড়িতে দিতে হয়, আমাদের যেহেতু নিজেদের ভেহিকেল না, বা ওই লেভেলে আমরা যেতে পারিনি এখনও। তো এই যে একটা আস্থা, আসলে এইটা ভালো লাগে আসলে। গরুর খাঁটি দুধ উৎপাদনের 5 বছর আগে মাত্র 1টি গাভী পালন শুরু করা হয়। এখন এখানে 20টি গাভী। আয় ব্যয়ের হিসেবে এবং বাজারের চাহিদা বিবেচনায় দুগ্ধ খামারই সমন্বিত এই খামারটির সবচেয়ে বেশি আস্থার জায়গা। আমরা যেহেতু দেশীয়ভাবে পালি, আমাদের ঘাস খাই, রেডি ফিড খাওয়াই না,
দুধটা পাই আমরা। তো দুধটা দিয়ে যেটা হয় যে দুধটা যদি আমরা এখানে একটু বেশি পরিমাণ উৎপাদন হয়, আমাদের গাভী যেহেতু বাড়ছে এখন, এটা বাড়লে হবে কি পুরো খামারটার খরচটাই আমরা মিট করতে পারবো। এবং যদি আমরা 100টা গাভী দেশি করতে পারি, তাহলে আমরা যদি কিছু না করি আমরা খুব সচ্ছলভাবে চলতে পারবো আর কি। প্রতিদিন দুধ কি পরিমাণ উৎপাদন হয় এখানে? এখন হচ্ছে 65 থেকে 75 লিটার হচ্ছে, কিন্তু আগামী মাসের মধ্যে হয়তো যেহেতু নতুন বাচ্চা কিছু হয়েছে, ওগুলো আমরা দুধ কম নেই, মানে মিনিমাম 12 থেকে 15 দিন পর্যন্ত দুধ নেই না, ওদেরকে ছেড়ে রাখা হয়। এই দুধ বাজারজাত করেন কিভাবে? এটা আমরা অল্প 2টা রেস্টুরেন্টে দেই, মানে একটা হচ্ছে বিজিবি ক্যান্টিন আছে, ওনাদের যে দুধটা লাগে প্রতিদিন যায়। একটা ছোট এখানে মোড়ে একটা রেস্টুরেন্ট আছে, উনি নেন। আর বাকিগুলা হচ্ছে সবগুলো ডিরেক্ট কাস্টমারদের কাছে নেই, বাচ্চাদের খায়, বড়রা খায়, ইভেন আমাদের ঢাকাতেও কিছু কাস্টমার আছে, তাদের কাছে আমরা ফ্রিজ আপ করে দেই আর কি। ছাগল এবং ভেড়া পালনে তাদের কৌশল ভিন্ন রকম। পুকুরের পাড়ে খোলা জায়গায় উঁচু ঘরে 70টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং 50টি গাড়ল পালছে তারা। পশুদের জন্য তৈরি করা হচ্ছে আদর্শ খামার। এটা ছাগল গাড়লের খাবার, ওদেরকে আমরা 2 বেলা দেই এই খাবারটা। এর মধ্যে হচ্ছে রাইস ব্র্যান আছে, সরিষার তেলের খোল আছে, গমের ভুসি আছে, মুসুর ডালের ভুসি আছে, ভুট্টা চুর আছে, আর আছে আপনার লবণ এবং ডিসিপি ডাই ক্যালসিয়াম ফসফেট, সেটা হচ্ছে 1% দিতে হয় ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে সেটা পূরণ করার জন্য। আচ্ছা, যে এই খাবারগুলো আলাদা আলাদা জায়গায় কেন? মানে সংখ্যা অনেক, তো একটাতে তো খেতে পারবে, 4টা বা 5টা একসাথে খাবে আর কি। দিনে কবার খাবার দেন? এটা 2 বার দেই, সকালবেলা আর এই সময়। দর্শক, আমাদের দেশে যে ছাগল পালন করা হয় তা অধিকাংশই ব্ল্যাক বেঙ্গল জাতের। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খুব দ্রুত প্রজননক্ষম এবং রোগ প্রতিরোধক বলে বিশ্বব্যাপী জাতটির আলাদা গুরুত্ব। দেশে একাধিক জায়গায় এই ছাগল পালন এবং এর উপর গবেষণা নিয়ে একাধিকবার আমরা প্রতিবেদন তুলে ধরেছি। অবশ্য মঞ্জুর আলম মানিক বলছেন, ছাগলের চেয়েও অধিক লাভজনক হলো গাড়ল এবং ভেড়া পালনে। গাড়ল প্রফিটেবল আসলে, ওটা রিস্ক ফ্রি, লো কনসেন্ট্রেটেড। ভালো কথা। যে এই গাড়ল থেকে আপনার কিরকম লাভ আসে? আমাদের একবারে অঙ্কটা করা নাই, তবে ভালো প্রফিটেবল আসলে, মানে আপনার মানে সাস্টেনেবল যে ব্যাপারটা বলি, টেকসই, গাড়লটা হচ্ছে এরকম টেকসই আসলে। একটা গাড়ল বছরে বাচ্চা দেয় কটা? 2টা, 12 থেকে 14 মাসের মধ্যে 2টা দেয়, এবং একটা করে বাচ্চা দেয়। অরিজিনাল যদি হয়, ফুল ব্লাডেড গাড়ল বলে, এইটা কিন্তু একটাই বাচ্চা দেয়। কিন্তু ক্রস যেগুলো হয় সেগুলো 2টা করে হয়, বছরে 2টা বা 4টা বাচ্চা হয়, 5টা বাচ্চা হয়। 14 বিঘা জলায়তনে মাছ চাষ হচ্ছে, শতভাগ দেশি খাবারে বলছেন কর্তৃপক্ষ। এটা আমাদের পুকুর, এটা হচ্ছে পুরোই অর্গানিকও বলতে পারেন। সাদা মাছ করি আমরা। মাছটা সাধারণত বাজারে দেই না, আমরা কাস্টমারদেরকে ডিরেক্ট দিই। চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও রাজশাহীতে এবং ঢাকাতে আমার এক্স কলিগস ফ্রেন্ডস যারা আছে, ও অনেকের বাসার পুরো মাছের যে মাছটা লাগে সেটা পুরোটাই আমাদের এখান থেকে যায়। এখানে দেশি মুরগি, সোনালী মুরগি কিংবা BLRI এর শাহী মুরগি থেকে পাতিহাঁস, রাজহাঁস সবই লালন পালন হচ্ছে নিরাপদ খাদ্য চাহিদা পূরণের স্বার্থকে বিবেচনায় রেখে। এই যে আমাদের পাতিহাঁস, এগুলো দেশে আমাদের এখানেই বাচ্চা ফুটে ওঠা আর কি, এগুলো ম্যাক্সিমাম, মানে এটা বাইরে থেকে কেনা না আসলে। এই যে ঘর দেখছি, এগুলো কিসের জন্য? এগুলো হাঁস মুরগি আলাদা আলাদা। এইটা পাতিহাঁসের, এইটা এই যে সোনালী মুরগি বলছিলাম যেটা, এটা হচ্ছে নার্সিং পর্যায়ে আছে, এটা ছেড়ে দিব আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে। এরা বাইরে বেরিয়ে যাবে, দেশি মুরগির মতো চড়ে বেড়াবে আসলে। এই যে সোনালী মুরগিগুলো দেখেন, এরা আর কি আছে। আর এটা BLRI উদ্ভাবিত আরেকটা মুরগি আছে, এগুলো আর কি নার্সিং পর্যায়ে আছে। এগুলো কয়েকদিন পরে এগুলো বিক্রি হচ্ছে আমাদের। এটা শাহী মুরগি বলছে, বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউটে উদ্ভাবিত মুরগি আর কি আমাদের দেশে। এটা অনেকটা দেশি মুরগির মতো, স্বাদও এরকম আর কি। শুধু খাদ্য নিরাপত্তা নয়, নিরাপদ খাদ্য উৎপাদন নিয়েও কাজ করছে খামারিরা। এক্ষেত্রে লাভের পরিমাণ কম হলেও মানুষের কাছে এখানকার পণ্যের চাহিদা দিনে দিনে বাড়ছে। এবছর লাভও বেশ আশা জায়গা নেওয়া।
এখন হচ্ছে কি আমরাই এখন ব্রেক ইভেনে চলে এসেছি আল্লাহর রহমতে। হয়তো গত বছরই প্রফিটে চলে যেতাম, কিন্তু সবাই তো জানেন যে কোভিড-19 জন্য আসলে পুরো পৃথিবীতে একরকম অস্থিরতা। খাবার নিয়ে অনেকে বলবে যে খাবারের চাহিদা, কিন্তু এমন কিছু প্রোডাকশন থাকে যেগুলো হচ্ছে কি আমরা বিক্রি করতে পারিনি, বাজারজাত করতে পারিনি। ডেইরিটা আমাদের অনেক লস হয়েছে, সবারই, আমাদের বলে না, প্রত্যেকটা জায়গায় যাদের যত বড় তারা তত বেশি লস করেছে। এখন আস্তে আস্তে ভালো হচ্ছে, এবং আমরা যেটা একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে এসে, যে আমাদের দেশীয় যা কিছু সেটা হচ্ছে খুব সাস্টেনেবল, মানে এটা আপনাকে পুঁজি হারাবে না আর কি, এটা ভালো। এবং এটা কিন্তু আপনি অনেক বেশি রিটার্ন এক্সপেক্ট করবেন সেটা না, কিন্তু যেটুকু রিটার্ন দেবে এটুকু সাস্টেনেবল, এবং আপনি খুব সিকিউর লাইফ লিড করতে পারবেন। সব মিলে আপনার বছরে আয় আসে কীরকম? এখন আসলে গত বছর পর্যন্ত কম ছিল আসলে, যেটা বললাম যে কোভিডের কারণে অনেক পোর আসলে, মানে 30-40 লাখ টাকা, 40 লাখ টাকা মতো। এবার আমরা আশা করছি যে প্রায় 1 কোটি টাকা মতো মিনিমাম আমাদের রেভিনিউ আর্নিংস হবে আর কি এই খামার থেকে। আর এতে উৎপাদন খরচ যায় কীরকম? উৎপাদন খরচ প্রায় 60-65%, বাকিটা লাভ? বাকিটা আমাদের প্রফিট হবে। আগামীতে পণ্যের মূল্য সংযোজন করে খামারের এই শক্তিকে আরও গতিশীল করতে চান তারা। 1 কেজি পেয়ারা আমরা বর্ষাকালে বিক্রি করি 10 থেকে 12 টাকা কেজি। এই পেয়ারা জিনিস, আমি থাইল্যান্ডের পেয়ারা স্লাইস খেয়েছি, ড্রাই আসলে, পেয়ারা জুস খেয়েছি, বাংলাদেশি টাকায় 70 টাকা। তো আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু, মানে আপনি বড় লোকদের বা রিচ ফ্যামিলির কথা বাদ দেন, যারা প্রান্তিক জনগণ আর কি, তাদের ছেলেমেয়েরা যে খেতে চাই, তো ওই 10 টাকা বা 12 টাকা 1 কেজি পেয়ারা থেকে কিন্তু 10টা থেকে 12টা ক্যান বা প্লাস্টিক বোতলজাত যদি করে তাহলে হবে। সেখানে আমরা যারা তৈরি করছি, বাগানি যারা, আমি না করলাম, আমার হয়তো অল্প বাগান আছে, আর যাদের বড় আছে, যারা ছোট আছে, সমন্বিতভাবে যদি করি, তো ওইটা থেকে যখন আপনার পেয়ারা জুস হবে বা জ্যাম হবে বা জেলি হবে বা আপনার যে ড্রাইটা হবে, তখন হবে কি ভ্যালু অ্যাডিশনটা হলে হবে কি জানেন, আমরা তো কৃষিভিত্তিক দেশ, বাংলাদেশ আসলে খুব প্রসপেক্টিভ। আমি বেশ কয়েকটা দেশে যেহেতু গেছি, আমার কাছে মনে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা খুব মেধাবী আসলে আমরা, কিন্তু যথাযথ নেতৃত্বের অভাবে এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে গাইডলাইন দেখানো। প্রিয় দর্শক, অসাধারণ এক খামার, বছরব্যাপী বাণিজ্যিক ধারাবাহিকতা ও আবর্তন টিকিয়ে রাখতেই সমন্বিত এই উৎপাদন ব্যবস্থা। সময়ের চাহিদাকে মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে উদ্যোক্তারা। যতদিন যাচ্ছে কৃষির উদ্যোগগুলো তত বেশি পরিকল্পিত আর বাণিজ্যমুখী হচ্ছে। যারা সমন্বিত কৃষিতে বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য এই উদ্যোগটি হতে পারে অনুসরণীয়। কৃষি দিবানিশি।